সাদ ওপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। ওপর থেকে স্পষ্ট দেখতে পায় সাদের হাতের সিগারেটের আগুনটা যেন ওর নিজের বুকেই এসে লাগে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সাদ হাতের কাছে ছাইদানিটা সজোরে মেঝেতে আছড়ে মারে। ঝনঝন শব্দে কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদের দু চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। গটগট করে বারান্দা থেকে ভেতরে ঢুকে যায়। ফালাক আরিয়ানের বাহুডোর থেকে ছিটকে সরে দাঁড়ায়। সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক স্বরে ফালাককে বলল, সাবধানে থাকা উচিত ছিল। ফালাক কোনো উত্তর দিতে পারে না, দম বন্ধ হয়ে আসছে। তবে এইবার উপরতলা ফালাকদের ঘর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে। ফালাক তড়িঘড়ি করে বাগানের পেয়ারা আর অন্যদের ফেলে রেখে দৌড়ে ঘরের ভেতরে ঢোকে। সেই সময় আরিয়ান ডাকলো পেছন থেকে, কিন্তু ফালাক সাড়া দেয় না। ভাবি ভাবি বলে ডাকলো অন্যরাও। ভাবি শব্দটা শুনতেই আরিয়ান অবাক হলো। ভাবি মানে? ফারদিন বলল, ভাবি তো ফালাক ভাবি সাত ভাইয়ের বউ, এই বাড়ির বড় বউ। কি, আমি তো জানতাম না ওনার বউ অন্য কেউ, ছবি দেখেছিলাম। ফালাক ভাবির সাথে ভাইয়ার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফালাকের পা কাঁপছে। নিচে রুমের সামনে আসতেই দেখলো দরজাটা খোলাই আছে। ভেতরে পা রাখতেই দেখলো সাত জানালার সামনে দাঁড়িয়ে। হাতের মুঠি এত শক্ত করে বন্ধ যে রগগুলো ফুলে নীল হয়ে আছে। পুরো রুমে এক ভয়ঙ্কর গুমট নিস্তব্ধতা। ফালাক হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, বুকটা ধরপড় করছে। পেয়ারা বাগানের ঘটনাটা মাথার ভেতর সজোরে হাতুড়ি পেটাচ্ছে। রুমের দরজার সামনে আসতেই ফালাকের বুকটা ছ্যাদ করে ওঠে। ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ আসছে। ফালাক ভয়ে ভয়ে ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ায়। কাচের ফুলদানি, টেবিল ল্যাম্প সব মেঝেতে চুরমার হয়ে পড়ে আছে। সাত তখনও উন্মাদের মতো হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। সারা শরীরে এক হিংস্র আক্রোশ। ফালাক কিছু বলবে সেই সাহস ওর নেই। শুধু একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সাদ হঠাৎ করেই ফালাকের দিকে ঘুরে তাকায়। সাদের চোখে রক্তবর্ণ চাহনি দেখে ফালাকের আত্মা কেঁপে ওঠে। সাদ ফালাককে একটা শব্দও বলে না, কোনো অভিযোগ না, কোনো চিৎকার না, শুধু বিষাক্ত রাগে চোখে কিছুক্ষণ ফালাকের দিকে তাকিয়ে থাকে। এরপর এক ঝটকায় জানালার পর্দাটা টেনে দিয়ে গিয়ে সজোরে বিছানায় শুয়ে পড়ে। সাদ উপর হয়ে শুয়ে আছে, এক হাত কপালে। পুরো রুমে এখন নিস্তব্ধতা। ফালাক মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে। খুব সাবধানে ভাঙা কাজগুলো এড়িয়ে বিছানার কাছে যায়। সাদের মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘাড়ের রগগুলো এখনো ফুলে আছে। ফালাক বিছানার এক কোণে খুব সন্তর্পণে বসে। আন্দাজ করতে পারছে প্রচন্ড রাগে সাদের হয়তো মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। ফালাক খুব ভয়ে ভয়ে নিজের কাপা হাতটা বাড়িয়ে সাদের ঘন কালো চুলে রাখে। প্রথম স্পর্শে সাদ একটু শক্ত হয়ে যায়। ফালাককে সরিয়ে দেয় না। ফালাক সাহস পেয়ে খুব আলতো করে সাদের চুলে আঙ্গুল চালিয়ে বিলি কেটে দিতে থাকে। সাদের কপালে জমে থাকা ঘামগুলো ফালাকের নজরে আসে। খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। সাদ এতক্ষণ পাথরের মতো শক্ত হয়েছিল। ফালাকের শীতল হাতের ছোঁয়ায় ভেতরের আগ্নেয়গিরিটা যেন আস্তে আস্তে নিভতে শুরু করে। সাদের ভারী নিঃশ্বাসগুলো একটু স্বাভাবিক হয়ে আসে। চোখ বন্ধ করে ফালাকের এই সেবাটা গ্রহণ করতে থাকে। সাদ এবার পাশ ফিরে শোয়। এখনো চোখ খোলেনি, শুধু ফালাকের একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। ফালাক সাদের চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে গভীর বিস্ময়ে ডুবে যায়। বুঝে উঠতে পারছে না মানুষটা এমন কেন। সকালেও তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? ফালাক আরো বেশি যত্ন নিয়ে সাদের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভাবলো এখন কিছু জিজ্ঞেস করা মানেই আবার ঝড়ের মুখে পড়া, তাই একদম চুপ করে রইল। ফালাকের এই নিস্তব্ধ সেবা সাদের জেদটাকে যেন পুরোপুরি গলিয়ে দিচ্ছে। সাদ এবার চোখ না খুলেই ফালাকের হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিল। আরিয়ানের ওই ছোঁয়া, ফালাকের উপর অন্য কারো দৃষ্টি, সবই যেন সাদের মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। মনে মনে আওড়াতে থাকে, ফাক দিস গার্ল ইজ মাইন, অনলি মাইন। সাদ চোখ খুলে সরাসরি দৃষ্টি চাই ফালাকের গোলাপি ঠোঁটে। ড্যাম ইট, নিড টু টাচ হার রাইট নাও, আই নিড টু ক্লেইম এভরি ইঞ্চ অফ হার, শি ইজ পুলিং মি ইন দ্য ক্রেজি। সাদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফালাকের উপর এক আকস্মিক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদের ঠোঁট দুটো তার ঠোঁটকে এক অতৃপ্ত নেশায় গ্রাস করে নিল। এই আক্রমণ এতটাই তীব্র আর আকস্মিক ছিল যে ফালাক কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সাদ যেন ফালাকের নিঃশ্বাসটুকুও নিজের করে নিতে চাইছে। সাদের হাতের আঙ্গুলগুলো ফালাকের চুলে আর কোমরে শক্ত হয়ে বসে গেল। ফালাক বুঝতে পারছিল না কি হচ্ছে। ক্ষুধার্ত সিংহের মতো ওর উপর অধিকার ফলাচ্ছে। ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। প্রথমে একটু প্রতিরোধের চেষ্টা করলেও সাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো। সাদের শার্টটা খামচে ধরে নিজেকে সাদের বাহুডোরে সঁপে দিল। পুরো ঘরে এখন শুধু সাদের ভারী নিঃশ্বাস আর ফালাকের অস্ফুট গোঙানির শব্দ। সাদ যেন তার ঠোঁট আর হাতের প্রতিটি ছোঁয়ায় ফালাকের শরীরের প্রতিটি কোষে লিখে দিচ্ছে সে শুধু সাদের। সিঁড়ি দিয়ে নামছে সাদ, একটা শিকারী বাজপাখির মতো চেয়ে আছে সাদ। ফালাকের উপর অন্য কারো দৃষ্টি, সবই যেন ওর মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। তার উপর চোখের সামনে আরিয়ান এখন রাতে খাবারের টেবিলে
বাড়ির সবাই উপস্থিত। ফালাক ট্রে হাতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আরিয়ানও একপাশে বসে আছে। সিঁড়ি দিয়ে নেমে এলো সাদ, চোখ দুটো এখনো রক্তবর্ণ, চোয়াল শক্ত। সাদ নিজের চেয়ারে বসলো না, সরাসরি হেঁটে গিয়ে দাঁড়ালো আরিয়ানের ঠিক পেছনে। সবাই অবাক হয়ে দেখছে সাদের এই রুদ্রমূর্তি। ফালাক কিছু বলতে যাবে তার আগেই সাদ আরিয়ানের কলারটা পেছন থেকে ধরে এক ঝটকায় ওকে চেয়ার থেকে মেঝেতে আছাড় মারলো। সাদ, কি করছিস এসব? সাদের চাচা চিৎকার করে উঠলেন। আরিয়ানকে যেভাবে মারছে তাতে মনে হচ্ছে আজ রক্তারক্তি না হওয়া পর্যন্ত সাদ থামবে না। সাদের চাচা আর ফারদিন, আয়ান, ঈশান দৌড়ে এসে সাদকে চাপটে ধরলো, কিন্তু সাদের গায়ে যেন তখন অসুরের শক্তি। এক ঝটকায় ফারদিনকে সরিয়ে দিয়ে আবার আরিয়ানের কলার চেপে ধরলো। সাদ, পাগল হয়ে গেছিস? ছাড় ওকে। কি করেছে ও তোর? ও তো আমাদের মেহমান। সাদ কারো কথা কানেই তুলছে না। আরিয়ানের উপর উপর্যপুরি খুশি চালাচ্ছে। মাথায় শুধু বিকেলের দৃশ্য ফালাককে ধরেছিল। আরিয়ানের নাক মুখ ফেটে রক্তে শার্ট ভিজে লাল হয়ে গেছে। আরিয়ান আত্মরক্ষার সুযোগটুকুও পাচ্ছে না, শুধু যন্ত্রণায় কোঁকড়ে যাচ্ছে। বাড়ির মহিলারা সবাই ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। ফালাক তো পাথর হয়ে গেছে। আয়ান আর ঈশান, ফারদিন মিলে সাদের দুই হাত পেছন থেকে শক্ত করে ধরে ফেললো। সাদ তখনও আরিয়ানের দিকে লাথি চালানোর চেষ্টা করছে। আরিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু এক ধরনের গোগো আওয়াজ আর ভারী নিঃশ্বাস। ফারদিন, ভাইয়া থামো প্লিজ। সাদ ঝাড়া মেরে হাত ছাড়িয়ে চলে গেল।